স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাবনী এবং আমি উজ্জ্বল হাফিজ। আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। গেল কয়েকদিন ধরে রাজধানী সহ অনেক জেলায় বেড়েছে ভোগান্তি। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে হাহাকার। 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। এদিকে মেরামতের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হবে শুক্রবার থেকে। ফলে এক সপ্তাহের মধ্যেই গ্যাস সংকট কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। এক সপ্তাহ ধরে গ্যাস সংকটে ভোগান্তি পোয়াচ্ছেন রাজধানী সহ আশেপাশের অনেক জেলার বাসিন্দারা। ভোর থেকে মধ্যরাত অবধি গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজ। ফিলিং স্টেশনেও গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ সহ বেশ কিছু এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। ভোর থেকে বেলা ৩টা পর্যন্ত তীব্র থাকে এই সংকট। গ্যাসের চাপ কম থাকায় রান্না হয় এক চুলা জ্বালিয়ে। সকাল থেকে 12টার মধ্যে হালকা হালকা থাকে, এক চুলায় রান্না করা, সকালে এক চুলায় রান্না করা যায় না। এক সপ্তাহ ধরে দিনের বেলা যেমন এখনও আমার বাসায় নাই বললেই চলে। ফজরের পর থেকে মাত্রাটা খুবই কম থাকে, মানে তখন মনে করেন একটা ডিম পোস্ট করতে গেলেও 5 মিনিটের মতো সময় লাগে। এদিকে সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনগুলোকে। কয়েকটিতে পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিং স্টেশন। এখন আবার নোটিশ আসছে যে গ্যাস দেওয়া যাবে না, মানে আমাদের লস হচ্ছে, লসের কারণে মূলত গ্যাস দেওয়া যাবে না। গ্যাস সংকটে সিএনজি চালিত পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। চালকরা জানান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চাহিদার মাত্র অর্ধেক গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। গাড়িটা যে বের করে নেবো এমন কোনো আপনার তেলও নাই, গ্যাসও নাই, কিচ্ছু নাই। 170 প্রেসারের মতো ছিল, এখন মেশিন বন্ধ করেছেন, গ্যাস নাই, লাইন গ্যাস দিতে পারে না। আমাদের সার্ভিস গাড়ি চালাই, মানে 3000 আমাদের খরচই আছে, এবারে সব মিলাইয়া। দুইবার গ্যাস লইলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, আমার দিন অর্ধেক মারি। 3-4 ঘন্টা সিরিয়ালে বসে থেকেও ফুল পরিমাণ গ্যাস পাওয়া যায় না, 150-200 টাকার গ্যাস পাওয়া যায়। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে আগামী শুক্রবার আংশিক গ্যাস সরবরাহ শুরু হবে। পুরো চালু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। আশা করতেছি আমরা কিছু এসপিআর এবং কেবল বিদেশ থেকে আসতে হবে, তো এটা পরশু নাগাদ, আগামীকাল পরশু বুধবার নাগাদ এসে পৌঁছাবে। আশা করি শুক্রবারের মধ্যে আমরা একটা ফায়ার, একটা বার্নিং হচ্ছে এবং এখানে আরো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সে সময় একটা এলএনজি কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল। খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গোটা সরিয়ে দিতে পেরেছি। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা, যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। গত 21 জুলাই অগ্নিকাণ্ডে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের বয়লার ক্ষতিগ্রস্ত হয়। মূলত সে কারণেই গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। এদিকে সারা দেশেও গ্যাস সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। আবাসিক ও শিল্প কারখানার লাইনের গ্যাসের স্বল্প চাপে দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে চুলা। বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন গ্রাহকরা। একই সময়ে ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সংকটে দুর্ভোগে চালকরা। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জ্বালানি তেল সংকটের গুজবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পেট্রোল অকটেন শূন্য হয়ে পড়েছে পাম্পগুলো। বিস্তারিত প্রতিবেদনে। ফেনীতে বাসাবাড়ি ও শিল্প কারখানার লাইনের গ্যাসে তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ এতই কম যে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাসাবাড়িতে জ্বলছে না চুলা। আরামবাগ, পেট্রোবাংলো, মাস্টারপাড়া, সহদেবপুর, উকিলপাড়া, নাজির রোড ও চারিপুর সহ বিভিন্ন এলাকায় বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ও বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করছেন গ্রাহকরা। এদিকে লাইনের গ্যাস না জ্বালিয়েও বিল দিতে হচ্ছে নিয়মিত। শহরের বাইরে ছাগলনাইয়া, ফুলগাজী সহ উপজেলা শহরের লাইনের গ্যাসের সংকট আরো নাজুক। লাইনে যদি প্রেসার না থাকে, পাইপে যদি গ্যাস না থাকে, গ্যাস আসবে কোত্থেকে? সকালে একটু থাকে, আর মানে দেখেন না 7টা-8টা বাড়ছে, এরপর আর গ্যাস মানে চলে না। আমরা রেগুলার মানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আর বিল দিচ্ছি রেগুলার।
গ্যাস তো ভোরে চলে যায়, আসবে 3টার দিকে, তাও সামান্য। সন্ধ্যা আমরা রান্না করতে পারি না। এই রাতের দিকে যাও থাকে, আগের মতো সে তীব্র গ্যাস নাই। আমরা সিলিন্ডার ইউজ করি, তারপরে ওভেন ইউজ করি, রাইস কুকারে অনেক সময় ভাত রান্না করি। অপরদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাপ কম গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে চালকদের। এতে টান পড়েছে দৈনিক আয়ে। ফলশ্রুতিতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। কোনো সময় 4 ঘন্টাও লাগে যায়, বুঝছেন না? তো এখন মনে করেন আমরা তো সাইজে 24 ঘন্টা গ্যাস পাওয়ার জন্য এরা 6টা থেকে রাতের 9টা পর্যন্ত বন্ধ রাখে। এদিকে সিএনজি গ্যাসের তীব্র সরবরাহ সংকটের মাঝে থেমে নেই গুজবও। আর সেই সাথে জ্বালানি শূন্য হয়ে পড়ল পুরো উপজেলা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হঠাৎ করেই তেল নিতে রাত থেকেই পেট্রোল পাম্পে ভিড় করে মোটরসাইকেল আরোহীরা। সকালেও দিছে, হঠাৎ করে লাইনে ঢোকার পরে মনে করেন আমার গাড়ির ঢোকার সাথে সাথে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। রাত্রে শুনছি তেল দিছে, সকালেও দিছে শুনছি, তার জন্য আসছি। এখন বলতেছে তেল নাই। তেলের সংকট যদি আদৌ থেকে থাকে তাহলে হচ্ছে বাইরে থাকবে কিভাবে? বাইরের দোকানে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। স্টেশন মালিকরা বলছেন সপ্তাহে 40,000 লিটার চাহিদার বিপরীতে রেশনিংয়ে মিলছে অর্ধেকেরও কম। গুজবের কারণে চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল 200 টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। তেল কালকে আসছিল 4500 লিটার, আমরা ধরেন যে 9টাতে শুরু করছি, 2টা পর্যন্ত দিছি। এটা আমি মনে করি যে কোনো সংকট না, এটা আপনার তেলে যে আজকে আসতেছে ওইটাতেও আসতেছে, 2 পাম্পে একযোগে যখন দিব আমরা মনে করি যে এটা আজকের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে এসে হবে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা এখনো চোখে পড়েনি। শাহানা জাহান, এখন। 3 শর্তে রাজধানীর মগবাজারের রাত-দিন হাসপাতালের লাইসেন্স ফেরত দিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই শর্ত ভাঙলে আবারও ব্যবস্থা নেবে সরকার। এদিকে লাইসেন্স ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে সেবার মান আরও বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে তারা। বিস্তারিত প্রতিবেদনে। গেল 27 মে মগবাজারে আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ হয়ে 6 নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে, যে সংবাদটি সবার হৃদয়ে দাগ কাটে। সে সময় মারা যাওয়া 6 নবজাতকের বয়স ছিল 1 থেকে 2 দিন। তারা সবাই ছিল হাসপাতালের পোস্ট অপারেটিভে। আর সন্তান হারানো পরিবারগুলোর অভিযোগ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয় 6 নবজাতকের। মৃত্যুর কারণ উদ্ঘাটনে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। গেল 4 জুন তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম, অব্যবস্থাপনা ও অবহেলার প্রমাণ মেলে। ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বহীনতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ না থাকার কারণে এই মর্মান্তিক ঘটনা উঠে আসে প্রতিবেদনে। পরে 11 জুন হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার অনুপযোগী অভিযোগ এনে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সিদ্ধান্তের 1.5 মাস পর ফের লাইসেন্স ফিরে পেল হাসপাতালটি। লাইসেন্স ফেরত দিতে 3টি শর্ত জুড়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বেসরকারি হাসপাতাল পরিচালনায় 1982 সালের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে। একই সাথে ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। আর যদি কর্তৃপক্ষ শর্ত পালনে ব্যর্থ হয় তাহলে ফের ব্যবস্থা নেবে সরকার। এদিকে লাইসেন্স ফেরত পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্তৃপক্ষ। পাশাপাশি রোগীদের আস্থা অর্জন করে সেবার মান আরও এগিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের এই পরিচালক। এবং আমরা বলেই থাকি যে আমরা রোগীদেরকে কমফোর্ট দিতে চাই, দ্যাট মিনস যে এখানে যে রোগীরা আসবে তারা যেন এখান থেকে এমনটি যেন কখনো না হয় যে টাকা পয়সা নাই, রোগী সেবা না নিয়ে চলে যাবে। এছাড়া ভেন্টিলেটর ব্যবস্থারও উন্নতি করা হয়েছে বলে জানান পরিচালক। তবে কবে থেকে হাসপাতাল পুনরায় চালু করা হবে সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে। বাইরে থেকেও অনেক ডেলিভারি হওয়ার পরে অসুস্থ বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে আমাদের এই হাসপাতালে আসে। সানিম মৃধা, এখন, ঢাকা। 3 শর্তে লাইসেন্স ফিরে পেয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, হাসপাতাল কবে থেকে খুলবে জানতে পেরেছেন কিনা, আর কর্তৃপক্ষ এই বিষয়ে কি জানিয়েছে?
আপনাকে কর্তৃপক্ষ থেকেই শুরু করতে চাই। কিছুক্ষণ আগে কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে, তবে সেখানে তারা জানিয়েছে কবে নাগাদ খুলবে সে বিষয়ে তারা যারা ট্রাস্টি বোর্ডের যেসব সদস্য মেম্বার্সরা রয়েছে সবার সাথে কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে সেটা পুনরায় কবে খুলছে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু যেহেতু লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে সে বিষয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। পাশাপাশি তারা সেবার মান উন্নয়নে আরও জোর দিয়েছে, জোর দেওয়ার কথা বলেছে। একই সাথে যে ভেন্টিলেশনের যে সমস্যার কারণে মূলত যে দুর্ঘটনাটি ঘটে সেই ভেন্টিলেশনের উন্নতিকরণে কিন্তু তারা ব্যাপক কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি গেল 27 মে অর্থাৎ 27 মে কোরবানির ঠিক আগের দিনের কোরবানি ঈদের আগের দিনে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় কিন্তু এসির গ্যাস লিকেজ হয়ে 6 শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটে বলে প্রাথমিক পর্যায়ে জানা যায়। পরবর্তীতে কিন্তু যারা স্বজন হারিয়েছেন বা নবজাতকের যে পরিবারগুলো রয়েছিল 6 নবজাতকের, তারা কিন্তু জানিয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তারা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে, হাসপাতাল কর্তৃপক্ষ একটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। সে সময় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের যে তদন্ত প্রতিবেদন ছিল সেখানে কিন্তু তারা বলেছিল যে এখানে যারা কর্তব্যরত যে নার্স ছিল সেই নার্সের অবহেলার কারণে কিন্তু সেই দুর্ঘটনা ঘটতে পারে। একই সাথে সেই দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু কর্তব্যরত যে নার্স ছিল তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করার বিষয়ে তারা জানিয়েছিল। তবে মন্ত্রণালয়ের যে তদন্ত প্রতিবেদনটি ছিল সেখানে ছিল এই হাসপাতালের চরম অব্যবস্থাপনা অবহেলার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তারা কিন্তু জানিয়ে দেয়। পাশাপাশি কিন্তু সেই তদন্ত প্রতিবেদনটি মূলত 4 জুন প্রকাশ করা হয়। এরপরে 11 তারিখ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে এই হাসপাতালটি কিন্তু স্বাস্থ্য সেবার জন্য অনুপযোগী। এ কারণে কিন্তু তাদের লাইসেন্সটি বাতিল করে পরবর্তীতে কিন্তু প্রায় 1.5 মাস পর 3টি শর্তে তাদের হাসপাতালটি পুনরায় চালুর সেই সিদ্ধান্ত দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে 1982 সালে বেসরকারি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী হাসপাতালটি পরিচালনা করতে হবে। পাশাপাশি কর্তব্যরত যে চিকিৎসক ডিউটি চিকিৎসক থাকবেন বা নার্স থাকবেন কর্তব্যরত তাদেরকে কিন্তু দ্রুত তাদের নিয়োগ পরীক্ষা শেষ করতে হবে। এই শর্তগুলো অমান্য করলে কিন্তু সরকার আবারও ব্যবস্থা নেবে এমন কথাও কিন্তু সেই শর্তে লেখা হয়েছে। তো স্বামী এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে সবশেষ খবর আমার কাছে। আদ্দিন হাসপাতালভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন শিশু কিশোররা নিজেদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ শক্তিশালী হবে। এ সময় সবাইকে প্রাণ প্রকৃতির যত্ন এবং গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় নতুন কুড়ি। উদ্দেশ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু কিশোরদের খুঁজে জাতীয় পর্যায়ে তুলে আনা। প্রায় 2 দশক পর 2025 সালে আবারও পুনরায় চালু হয় নতুন কুড়ি। নতুন কুড়ি ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে চলতি বছরের মে মাসে যাত্রা শুরু হয় নতুন কুড়ির স্পোর্টসের। সিলেটের জেলা স্টেডিয়াম থেকে সেই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেশের সব জেলা ও উপজেলা 12 থেকে 14 বছর বয়সী প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ কাবাডি, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার সহ 8টি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার কয়েকটি ভেন্যুতে। সোমবার বিকেলে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় শিক্ষার্থীরাও করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন ডিসিপ্লিনের খেলা দেখেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পশু পাখি ও পরিবেশের যত্নসহ দেশের কল্যাণে কাজ করতে স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। বলেন খেলাধুলা ও পড়াশোনা সহ মেধাভিত্তিক সকল খাতে প্রতিভাবান শিশু কিশোরদেরকে সহযোগিতা করতে প্রস্তুত সরকার। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই। তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ
তোমরা তাকে বারণ করবে, দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, দেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। স্কুলের শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান সরকার প্রধান। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করবো যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। 10টি ডিসিপ্লিনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় সেশন শুরু হবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইসি আব্দুর রহমানিল মাসুদ জানিয়েছেন, অক্টোবরের 24 তারিখের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে ইসি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভালো ইমেজের সঠিক ব্যক্তিকে বাছাই করা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। দেশের সদ্যবিদায়ী 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বভার মেজর হাফিজউদ্দিনের উপর। একই সাথে নতুনভাবে আলোচনায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের ভাবনায় সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল চূড়ান্তের আগে স্পিকারের সাথে বৈঠক করবে ইসি। বৈঠকের আগে কমিশনের প্রস্তুতি ভালোভাবে গোছাতে রবিবার জরুরি বৈঠক ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, 24 অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে কমিশন। প্রার্থী যদি ঠিক থাকে আর দ্রুত করতে চায় দ্রুত করব, এটা এই সিস্টেম। এটা তফসিলটার বিষয়টা সবই নির্ভর করতেছে সরকারের অ্যাটিটিউড। আমি এখানে আইনি বলে দিচ্ছি, স্পিকারের সাথে আমি কথা কনসালটেশন, কমিশন কনসালটেশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয় এই জন্য ভালো ইমেজদারি ব্যক্তিকে বাছাই করা জরুরি। সবকিছু ধ্বংস হয়ে গেলেও একটা প্রতিষ্ঠান যেন শেষ আশার আলো হিসেবে থাকে, সেভাবে যদি আমরা করতে না পারি তাহলে এটা কোনো মানে নাই। রাষ্ট্রপতির ক্ষমতাটাকে আরও অর্থবহ করার দরকার বলে আমি মনে করি। রাষ্ট্রপতি পদে নির্বাচন বিএনপির জন্য অনেক সময়ই ট্র্যাজেডি হয়েছে। এই জন্য বিএনপিকে খেয়াল রাখতে হবে যেন ভবিষ্যতে এমন কোনো রাষ্ট্রপতি না হয় যিনি বিএনপির জন্য ট্র্যাজেডি হয়ে দাঁড়ান। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বহির্বিশ্বের চাপের শঙ্কা রয়েছে, তবে এ বিষয়ে সরকারকে হতে হবে কৌশলী। বয়স এবং অভিজ্ঞতা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তারা। যে লোকটার দেশে গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত হবেন, পাশাপাশি বিএনপির যে 31 দফা, বিএনপির যে জাতীয়তাবাদী রাজনীতি, তার প্রতি তার আস্থা থাকতে হবে। না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে সমন্বয় থাকবে না। সেই চাপটা তো ছিল বিগত মন্ত্রিসভার সময়, কারণ রাষ্ট্রপতির ক্ষেত্রেও এটা থাকতে পারে। একেবারে গুঞ্জনকে গুঞ্জন বলে উড়াইও দেওয়াও যাচ্ছে না আর কি। হ্যাঁ, আরেকটা হলো যে রাজনৈতিকভাবে জনাব তারেক জিয়া একটা চাপের মধ্যে পড়তে পারেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির প্রার্থী ঠিক করতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির এই শীর্ষ নেতা। জানান, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে,
অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের ব্যাংকের কেলেঙ্কারির সঙ্গে জড়িত। সে কারণে রাষ্ট্রপতি হওয়ার আগের যে কোনো অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা যাবে বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সোমবার হাইকোর্টে সাংবাদিকদের তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যাবে। ইসলামী ব্যাংকের মানি ডিফালকেশন, মানি লন্ডারিং একটা স্পেসিফিক কেস হয়েছে, যেখানে 24 জনকে আসামি করা হয়েছে। আমার বিবেচনায় এই রাষ্ট্রপতি সাহেবও তৎকালীন দিনের মানি ডিফালকেশন প্রক্রিয়ার অংশীদার। কোনো ক্রিমিনাল অফেন্স কিংবা কোনো লায়াবিলিটি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা রাষ্ট্রপতির দায়িত্বকালীন অবস্থায় যদি তিনি কার্যভারে যতক্ষণ আছেন এতক্ষণ মামলা করা যেত না, কিন্তু কার্যভার থেকে শেষ পদত্যাগ অথবা তিনি যদি রিটায়ার করেন, উভয় ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করতে আইনগত কোনো বাধা নাই। সিলেটের ফেঞ্চুগঞ্জে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা বিউটি পার্লারের একটি রিলস ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে একটি গোষ্ঠীর ট্রল বুলিংয়ের জবাবে সহকর্মী ও নেটিজেনদের বড় অংশই করছে পাল্টা প্রতিবাদ। শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা বলছেন, প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ক্ষতিকারক নয় এমন ভিডিও পোস্ট করা দোষের কিছু নেই। শিক্ষকদের আচরণকে নিয়ন্ত্রণের চেষ্টা হিতে বিপরীত হবে বলেও শঙ্কা তাদের। আরও জানাচ্ছেন রাজীব হোসেন। সম্প্রতি নিজের একটি ভিডিওর সঙ্গে গান জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল। এরপর সেই রিলসটি ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমে একটি পক্ষের ট্রোল ও বুলিংয়ের শিকার হন শিক্ষিকা। এক পর্যায়ে ভিডিওটি সরিয়ে নিতেও বাধ্য হন তিনি। তবে এই শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন সহকর্মী থেকে নেটিজেনদের একটি বড় অংশ। অনেকেই প্রতিবাদ স্বরূপ একই গান জুড়ে দিয়ে ভিডিও পোস্ট করে সহমর্মিতা জানাচ্ছেন। আবার কেউ কেউ শ্রেণীকক্ষে গান গেয়ে করেছেন প্রতিবাদ। এদিকে এই ঘটনাকে ঘিরে শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের আলোচনাও ওঠে, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু নারী বলেই কি ট্রল বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শেখ ইমতিয়াজ বলেন, পুরুষতান্ত্রিক মন মানসিকতায় ট্রোলের শিকার হতে হয়েছে তাকে। ক্ষতিকারক নয় এমন ভিডিও পোস্ট করার স্বাধীনতা রয়েছে, এতে কোনো অপরাধ নেই। উন্নত বিশ্বে নাচ গান প্রাথমিক শিক্ষারই অংশ। আমরা যদি প্রাইমারি স্কুলে সারা পৃথিবীতে যে স্বীকৃত পদ্ধতি সেখানে দেখি, তাহলে নাচ গান কিন্তু এই পড়ালেখার একটা পার্ট। প্রশ্ন হচ্ছে যে উনি নিজে এটা করেছেন নিজের আনন্দের জন্য, সেটাই তো সমস্যা। এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যদি এখানে নাচেন কিংবা গান, সেটা কি অপরাধ হবে? আমার তো মনে হয় না। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী মনে করেন, শিক্ষকদের আচরণকে অযাচিতভাবে নিয়ন্ত্রণ করলে তার প্রভাব পড়বে শিক্ষায়। এই বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন হলে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এই শিক্ষিকা যা করেছেন গোপনে কিছু করেননি। শিক্ষিকার একটি ভিডিও আপলোড করেছেন, সেটি এখনও পাবলিকলি অ্যাভেলেবল। এটি এখন যদি তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটির কথা বলা হয়, এটি খুবই একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো আইনে কোনো ধারায় এটি অপরাধ নয়। ট্রলের জন্য মানসিক সমস্যা ও সুস্থ চিন্তার অভাবকে দুষছেন তিনি। এটা বাংলাদেশের কোনো আইনের কোনো ধারায় কোনো অপরাধ হয়নি। আমরা সবকিছুর মধ্যে এখন নোংরা বিষয় খুঁজতে পছন্দ করছি। এটা আমাদের মানসিক সমস্যা, আমাদের মানসিক বৈকল্য। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী গতকাল সিলেটে এক অনুষ্ঠানে বলেন, গান গাওয়াতে অন্যায় কিছু নেই। একজন একটা গান গেয়ে ভিডিও তুলেছে, ওই ভিডিওতে কোনো অশ্লীলতা বা এরকম কিছু নাই। এখানে আমি দেখিনি, আমি জানি না ভাই, বাট যদি না থাকে গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক আমি মানতে রাজি না ভাই। শিক্ষিকা বিউটি পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। রাজীব হোসেন, এখন, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা প্রধান আজিজ, 4 সাবেক আইজিপি সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগপত্রের উপর পরবর্তী শুনানি 16 আগস্ট। 2টি অভিযোগের বিষয় জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতের সমাবেশ দমন করে দমভুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার।
আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2013 সালের 5 মে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে ধর্ম অবমাননার অভিযোগ এনে মতিঝিলে মহাসমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। সেই সমাবেশ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। দিনের শেষে রাতে শাপলা চত্বর এলাকায় প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেনের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ ও অবস্থান। অভিযোগ, তাদের দমনে বল প্রয়োগ করে আওয়ামী লীগ সরকার। হত্যাকাণ্ড ধামাচাপা দেয়া হয়। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকুসহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2। অভিযোগপত্রের ওপর পরবর্তী শুনানি 16 আগস্ট দিন ধার্য করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ডাক্তার দীপুমণি, ইনু, টুকু, জলিল মণ্ডল, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, রূপাসহ 10 জন গ্রেপ্তার আছেন। পলাতক রয়েছেন 31 জন। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হেফাজতের সমাবেশ পণ্ড করার মধ্য দিয়ে একটি ইসলামিক দলকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। শাপলা চত্বরে 32 জন আর নারায়ণগঞ্জে 20 জন হত্যার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ 31 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় 15 জন সাবেক মন্ত্রী ও এমপি, 3 জন সাংবাদিক, 21 জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। ময়লার টেন্ডার, ফুটপাত দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে পল্লবীতে যুবদল নেতা ইউসুফ খুন হয়েছে বলে অভিযোগ ডিবির। তবে মূল টার্গেট ছিল ডিশবাবু। এই ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রতিপক্ষকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী ইউসুফ। আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গত 24 জুলাই রাতে রাজধানীর কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোড এলাকায় গুলিতে নিহত হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। এ সময় গুলিবিদ্ধ হন আরও 2 জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের হাতে অস্ত্রসহ আটক হন এক সন্ত্রাসী। পরে নিহতের বড় ভাই বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে ডিবি মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। ধারাবাহিক অভিযানে ঢাকা, মাগুরা, শরীয়তপুর ও যশোর থেকে 7 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পারে মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খনি ভাড়া করেন। পরিকল্পনার অংশ হিসেবে একাধিকবার বৈঠক, রেকি এবং অস্ত্র সরবরাহের ব্যবস্থা করা হয়। হত্যার পরিকল্পনা উদ্ঘাটনের পর সংবাদ সম্মেলন করে ডিবি জানায়, ঘটনার রাতে লক্ষ্য ব্যক্তি হাফিজুল ইসলাম বাবুর অফিসের সামনে অবস্থান নেন অভিযুক্তরা। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের পরিচয় জানতে চাইলে এক পর্যায়ে গুলি ছোড়ে হামলাকারীরা। সেই গুলিতেই বুকে আঘাত পান যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের কেউ অস্ত্র সরবরাহ, কেউ রেকি, আবার কেউ পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব ছিল। সিএনজি হাফিজের অপর কর্মচারী শাফিন এবং জিয়াউরের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থল রেখে এবং আসামিদের পালিয়ে যাওয়ার সহায়তা করে এবং আলী হোসেন ঘটনা ঘটার পরবর্তীতে পুলিশি তৎপরতা এলাকার পরিস্থিতি সম্পর্কে আসামিদের নিয়মিত তথ্য দিয়ে অবগত করতে থাকে। এই হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ময়লা ব্যবসা ও আধিপত্য বিস্তার ছিল হত্যার পরিকল্পনার মূল কারণ। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে
এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা হোটেলে যে নিয়ে এসে রাখা হয়েছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া 8 আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ বলছে পলাতক অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক দিয়ে কৌশলে হাত পুড়িয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ ঘটনায় কুমিল্লা ও নোয়াখালী থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআই উত্তরের কর্মকর্তা জানান, ভারতীয় এক নাগরিক যোগসাজশে গড়ে ওঠে এই প্রতারণা চক্র। তারা ইউটিউবের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে মানুষের মনে প্রথমে আতঙ্ক তৈরি করে, পরে তাদের কাছ থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়। রহমত আলী কবিরাজ নামের এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পিবিআই। পরে কুমিল্লা থেকে ওহিদ আলম এবং মাহি আলমকে গ্রেপ্তার করে পিবিআই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নোয়াখালী থেকে মোহাম্মদ হাসান আলী নামের আরেক তান্ত্রিককে পিবিআই গ্রেপ্তার করে। এই ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 2 অভিযুক্ত। ভয়াবহ দুর্যোগে বন্ধ হওয়ার পর আজ থেকে আবারও এইচএসসি পরীক্ষায় বসলেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা রুটিন অনুযায়ী শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে শুরু হবে এখনও না জানায় উৎকণ্ঠায় রয়েছেন পরীক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। 18 দিন পর আবারও প্রাণের উচ্ছ্বাস চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে। প্রাকৃতিক দুর্যোগের বাধা কাটিয়ে শিক্ষার্থীরা ফিরেছেন পরীক্ষার টেবিলে। সকাল 10টার আগ থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো। টানা ভারী বর্ষণে গেল 8 জুলাই পরীক্ষা স্থগিত হয় এই বোর্ডে। পরে 11 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। টানা বর্ষণ অব্যাহত থাকায় শঙ্কা দেখা দেয় পরের পরীক্ষাগুলো নিয়েও। অবশেষে 16 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা। এর 10 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নেওয়া শুরু হলো। এমন হবে কোয়েশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে একটা চিন্তা আছে। বন্যার পরিস্থিতির কারণে যে মাঝখানে গ্যাপ রেখেছে সেটা আমাদের ভালোই করেছে। পরীক্ষা শুরু হয়েছে, অনেক আনন্দ লাগতেছে, একটা তেজ চলে আসছে গায়ের মধ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই কয়েকটি পরীক্ষায় অংশ নিতে পারেননি, যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকেও পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সময়সূচি দিয়ে দ্রুতই স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আইসিটি আর অ্যাকাউন্টিং এ গ্যাপ দিবে নাকি ওইটা নিয়ে একটু আইসিটি এবং আমাদের হিসাব বিজ্ঞান এগুলোর আগে যদি একটু গ্যাপ দিয়ে নেয় তাহলে প্রস্তুতিটা ভালো হতো। পরবর্তী রুটিন যেভাবে দিবে আমরা সিরিয়াল মেনটেন করে যে পরীক্ষা দিব এবং স্বাভাবিকভাবে সুস্থভাবে দেওয়ার চেষ্টা করব। এদিকে প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা স্থগিত হওয়ায় শঙ্কা ছিল অভিভাবকদের মাঝেও। তবে আবারও পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি দেখা দিয়েছে তাদের মাঝেও। যেন পরীক্ষাটা সুস্থভাবে ভালোভাবে হয় ওটা আশা করতেছি। মাঝখান দিয়ে গ্যাপ হওয়ার কারণে তাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছিল। আবার পরীক্ষা হওয়াতে ইনশাআল্লাহ সবাই আবার আমরা খুব খুশি। ওরা যত তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে ওরা অ্যাডমিশনের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার 283টি কলেজের 99,668 জন পরীক্ষার্থী 114টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। সোমবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সারা দেশে একযোগে এসএসসির ফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। চলতি বছরের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি বোর্ডের অধীনে এবছর পরীক্ষায় অংশ নেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ায় ভারতের মধ্য পূর্ব উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে আগামী 5 দিন ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগের। এর মধ্যে ওড়িশায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রদেশটির 27টি জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। দিন কিংবা রাত টানা 2 দিন ধরে অবিরাম বৃষ্টি ভারতের পূর্বের রাজ্য ওড়িশায়। আবহাওয়া দপ্তর বলছে গেল একদিনে প্রদেশটির 4টি স্থানে অতি ভারী বৃষ্টি ও 54টি স্থানে ভারী বৃষ্টির রেকর্ড করা হয়েছে।
ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ওড়িশার 27টি জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। শুধু ওড়িশা নয়, ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের উপকূলীয় কিছু অঞ্চলেও। তবে বৃষ্টি ও বন্যা থেকে এখনই স্বস্তি মিলছে না ভারতবাসীর। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী 5 দিন টানা বর্ষণ হতে পারে পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর সহ মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে। এদিকে আসামে আগের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বাড়ছে প্রাণহানি। বন্যায় ক্ষতিগ্রস্ত 5 লাখেরও বেশি মানুষ। রাজ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন 37,000-এরও বেশি মানুষ। এদিকে টানা বর্ষণে জলমগ্ন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশিরভাগ রাস্তাঘাট। হাঁটু সমান পানি পেরিয়ে দৈনন্দিন কাজ করছেন বাসিন্দারা। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, গেল 24 ঘন্টায় স্থানীয় চেনাব ও রাভি নদীর পানির উচ্চতা বাড়তে পারে। এ কারণে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বন্যার শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। টাইফুন যেন পিছু ছাড়ছে না দক্ষিণ চীনের গুয়াংডং-এর বাসিন্দাদের কাছে। বাভির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আঘাত হানা টাইফুন নৌলের কারণে সৃষ্ট বৃষ্টিতে তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট। পানির স্রোতে ভাসছে যানবাহন। এখন পর্যন্ত প্রদেশটির 7 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। টাইফুনের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গুয়াংডং-এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইউরোপের ট্রান্সফার বাজারে যেন আগুন লেগেছে। একদিকে আর্সেনালের মেগা পরিকল্পনা, অন্যদিকে রিয়াল মাদ্রিদের কড়া অবস্থান। বার্কোলা, ভিনিসিয়াস, ব্রুনো গুইমারেস থেকে শুরু করে মোহাম্মদ সালাহ, একের পর এক বড় নাম ঘিরে জমে উঠেছে গুঞ্জন। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। নতুন মৌসুম শুরুর আগেই ইউরোপের ক্লাবগুলো নেমেছে দল গোছানোর যুদ্ধে, আর সেই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আর্সেনাল। গানারদের নজরে আছেন পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বার্কোলা। তবে 23 বছর বয়সী এই তারকাকে পেতে হলে গুনতে হবে 145 মিলিয়ন পাউন্ড। বার্কোলাকে দলে ফেরানোর লড়াই আছে লিভারপুলও। এদিকে আর্সেনালের পছন্দের তালিকায় রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ জায়ান্টরা তার দাম বেঁধে দিয়েছে 160 মিলিয়ন ইউরো। এমনকি ভিনিসিয়াসকে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি দিতেও প্রস্তুত আর্সেনাল, যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম পছন্দ রিয়ালে নতুন চুক্তি করা। আর্সেনালের আরেক বড় লক্ষ্য নিউক্যাসলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। তাকে দলে নিতে আলোচনা আরো জোরালো করতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি। অন্যদিকে গুইমারেস চান প্রাক মৌসুম ক্যাম্পে যোগ দেওয়ার আগেই নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করতে। পেদ্রো নেতোকে নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও সৌদি ক্লাবগুলোর আগ্রহের মধ্যেও তাকে সহজে ছাড়তে রাজি নয় চেলসি। এদিকে লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া মোহাম্মদ সালাহকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে তুরস্কের বেসিকতাস। এখন অপেক্ষা শুধু মিশরীয় কিংবদন্তির সিদ্ধান্তের। ইপিএল এ 9 মৌসুম কাটানোর পর ইজিপশিয়ান কিং এর পরবর্তী গন্তব্যের অপেক্ষায় ভক্তরা। মৌসুম শুরুর আগে ট্রান্সফার বাজারে এখনো বাকি অনেক নাটক। কোন তারকা শেষ পর্যন্ত কোন ক্লাবে নাম লেখান, সেটাই এখন ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষার বিষয়। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।